হ্যালো বন্ধুরা, আজকে আমরা এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে সেট 2 আমরা অ্যাটেম্প্ট করব। এর আগে আমরা সেট 1 করেছি, সেট 2 করব। এনটিপিসি পরীক্ষায় 30 টা ম্যাথ, 30 টা রিজনিং এবং বাকি 30 টা জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। সেই কেন্দ্রিক আমরা এক্সাম সেটটাকে সেইভাবে তৈরি করছি। তোমরা প্র্যাকটিস করো, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। এর সাথে, সাথে কিরকম ধরনের প্যাটার্নের কোয়েশ্চেন বিভিন্ন ইয়ারে এসেছে সেটাও একটা অনুমান তোমরা পেয়ে যাবে। দেখো আজকের ১ম প্রশ্ন দেখো। ১ম প্রশ্ন বলছে, ১ম এবং ৪র্থ জৈন তীর্থঙ্করের জন্মস্থান হিসাবে স্বীকৃত পবিত্র শহরের নাম কি? মানে এমন একটা শহর যেখানে ১ম এবং ৪র্থ দুটো জৈন তীর্থঙ্করের জন্মস্থান। ৪ টে অপশান: গয়া, বারাণসী, অযোধ্যা নাকি দ্বারকা। দেখো সঠিক উত্তর কিন্তু এই অযোধ্যা। অযোধ্যা শহরে ১ম এবং ৪র্থ জৈন তীর্থঙ্করের কিন্তু জন্মস্থান। আমরা একটু ডিটেলসে দেখব। ১ম এবং ৪র্থ জৈন তীর্থঙ্করের জন্মস্থান অযোধ্যা। জৈন গ্রন্থ অনুসারে একজন তীর্থঙ্কর তিনি কি করে সংসার, মৃত্যু এবং পুনর্জন্মের যে চক্রটা আছে, জন্ম মৃত্যু যে চক্রটা, সেই চক্রকে তিনি জয় করেছেন। তাকেই তীর্থঙ্কর বলছে। তা জৈন ধর্মের যে ১ম তীর্থঙ্কর তিনি ছিলেন ঋষভনাথ। তার জন্মস্থান হচ্ছে অযোধ্যা। কিছু মার্ক করে রেখেছি আমরা। দেখো তোমাদের কিন্তু পিডিএফ তোমরা ফ্রি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আমি লিংক এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। সুতরাং ক্লাসটা একবার পুরোটা দেখো, তারপরে পিডিএফটা রিডিং করবে, দেখবে তোমাদের কিন্তু প্রস্তুতিটা সেরা হয়ে যাবে। ১ম জৈন ধর্মের তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ, যার জন্মস্থান হচ্ছে অযোধ্যা। দ্বিতীয় তীর্থঙ্কর হচ্ছে অজিতনাথ, তারও জন্মস্থান অযোধ্যা। এবং তৃতীয় তীর্থঙ্কর হচ্ছে সম্ভবনাথ, তার জন্মস্থান ছিল শ্রাবন্তী। আর চতুর্থ তীর্থঙ্কর অভিনন্দন নাথ, তার জন্মস্থান হচ্ছে অযোধ্যা। দেখেছো তোমরা একটা প্যাটার্ন লক্ষ্য করো, ১ম, দ্বিতীয় এবং চতুর্থ এই ৩টে তীর্থঙ্কর কিন্তু জন্মস্থান অযোধ্যা। একমাত্র তৃতীয় তীর্থঙ্কর যার শ্রাবন্তীতে জন্ম, বাকি ৩টে ১ম, দ্বিতীয় এবং চতুর্থ তাদের প্রত্যেকেরই জন্মস্থান কিন্তু অযোধ্যা। আমাদের কোশ্চেনে বলেছিল দেখো ১ম এবং জৈন তীর্থঙ্কর। এর সাথে, সাথে আমরা জেনে নিলাম ১ম জৈন এবং চতুর্থ এবং তৃতীয় ৩টে তীর্থঙ্করেরই দ্বিতীয় ৩টে তীর্থঙ্করেরই কিন্তু জন্মস্থান অযোধ্যা। জৈন ধর্ম কে প্রতিষ্ঠা করেছিল? জৈন ধর্ম প্রতিষ্ঠা করেছিল আদিনাথ এবং ঋষভদেব, বা ঋষভদেবের নামই তোমরা আদিনাথ হিসেবে বলতে পারো। পরবর্তীতে জৈন ধর্মের যে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় তাকে মহাবীর ধরা হয়। ৩টে কথা তিনি বলেছিলেন: অহিংসা, সত্য এবং অস্তেয়, মানে চুরি না করা, পরিগ্রহ এবং ব্রহ্মচর্য। এই কথাগুলো তিনি অ্যাড করেছিলেন এবং জৈনরা যে স্থানে উপাসনা করে সেটাকে বলা হয় জৈন মন্দির বা ডেরাসর। তোমরা এটা কিন্তু মনে রাখবে, ডেরাসর। ডেরাসর হচ্ছে জৈনরা যে স্থানে উপাসনা করেন। জৈন সম্প্রদায় দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে শ্বেতাম্বর এবং আরেকটা দিগম্বর। তাহলে জৈন ধর্ম সম্পর্কে আমরা কিছু অ্যাডিশনাল পয়েন্টও কিন্তু কোশ্চেনের সাথে, সাথে মনে রাখবো। এরপর একটা ম্যাথ রয়েছে। দেখো 3 টু দি পাওয়ার -5, 4 টু দি পাওয়ার -5 এবং 5 টু দি পাওয়ার -5 তাদের ভ্যালু এখানে বলতে চেয়েছে। খুবই ইজি একটা অঙ্ক। দেখো প্রত্যেকের পাওয়ারে -5 মানে আমরা সেটাকে 1 বাই সামথিং করে লিখব। দেখো প্রত্যেকেই এখানে রয়েছে যে সংখ্যাগুলো সেগুলো যদি আমরা লেখার চেষ্টা করি, 3 ইন্টু 4 ইন্টু 5, যেহেতু প্রত্যেকের পাওয়ারে -5 তাই আমি সবকটাকে বাই হিসাবে লিখলাম। প্রত্যেকের পাওয়ারে কিন্তু 5 রয়েছে। ঠিক আছে? দেখো ৪ ৫ 20, ৩ 20 60। দেখো এই যে একটা মাত্র অপশন যেখানে 60 র পাওয়ারে 5 রয়েছে। ইজি একটা ম্যাথ, কোনো রকম পেপার এবং পেন ছাড়াই কিন্তু এটা তোমরা করে ফেলতে পারো। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার নাম ছিল দেবনাম প্রিয় প্রিয়দর্শী? ইংরাজিটা দেখো, দেবনাম প্রিয় প্রিয়দর্শী ছিল কার নাম? 4টে অপশন: মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত, মৌর্য সম্রাট অশোক, নাকি গৌতম বুদ্ধ, নাকি ভগবান মহাবীর। তোমরা আমাকে বলো যে দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী এটা মৌর্য সম্রাট অশোকের নাম ছিল। অশোক মৌর্য সম্রাট কলিঙ্গ যুদ্ধ করেছিল এবং 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অশোকের মৌর্য রাজবংশের একটা সময়কাল বলতে পারো। এবং পূর্ব উপকূলে কলিঙ্গ দেশ জয় করার পরেই কিন্তু অশোকে পরিণত হয়ে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে।
এই কলিঙ্গ কিন্তু আমাদের যে উড়িষ্যা রাজ্য, আধুনিক যে উড়িষ্যা রাজ্যের অঞ্চলটাকেই বলা হতো কলিঙ্গ রাজ্য। আর অশোক কিন্তু তার রাজ্যাভিষেকে প্রায় ৮ম বছর মানে ৮তম বছরে কিন্তু এই কলিঙ্গ রাজ্য দখল করে। ঠিক আছে? এবার আমরা মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত, যেহেতু অপশানে আমাদের চন্দ্রগুপ্ত, অশোক, মহাবীর ৩ টেই ছিল। আমরা বাকি অপশানগুলোও জানব। চন্দ্রগুপ্ত কি ছিল? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ৩০৫ সালে তিনি সেলুকাস সেলুকাস নিকেটরের যে আলেকজান্ডার, ওনার সেনাপতি ছিল সেলুকাস, তাকে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি তাকে পরাজিত করেছিলেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্য, মানে যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। অশোক সেই বংশের লোক হয়ে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং কলিঙ্গ যুদ্ধের পরে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ৮ম বছর মানে রাজ্যাভিষেকের ৮তম বছরে গিয়ে কিন্তু সে কলিঙ্গ যুদ্ধ দখল করছেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে পুত্র ছিল তার নাম হচ্ছে বিন্দুসার। গৌতম বুদ্ধ এবং ভগবান মহাবীরের নামে একটু জেনে নেব আমরা। ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে উনি জন্মগ্রহণ করেছেন, গৌতম বুদ্ধ, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। ২৯ বছর বয়সে গৃহত্যাগ করে তিনি তপস্যা করে গৌতম বুদ্ধ বা বোধি লাভ করেন। আর বিহারে তিনি এই বোধগয়াতে তিনি পিপল গাছের নিচে এই বোধি বা জ্ঞান অর্জন করেছিলেন। আর ভগবান মহাবীর হচ্ছে ২৪তম জৈন তীর্থঙ্কর। তিনি জন্মগ্রহণ করেছিলেন বিহারের কুণ্ডলগ্রামে এবং প্রায় ষষ্ঠ শতাব্দীতে তিনি জৈন ধর্ম সম্প্রসারণ করেছেন। আমি কিছু পয়েন্ট হাইলাইট করে দিয়েছি। পিডিএফটা যখন পাবে তোমরা দেখে নেবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, মানবদেহে দীর্ঘতম কোষ কি? রেলওয়ে এনটিপিসি পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেসের ৪০টা নম্বর রয়েছে। ৪০টা নম্বরের মধ্যে তোমরা জিকে, স্ট্যাটিক জিকে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, আর্টস, বিভিন্ন সেক্টর থেকে তুমি ওই ৪০ নম্বরের কোশ্চেনটার মধ্যে পাবে। আর বাকি যে ৬০ নম্বর রয়েছে ম্যাথ এবং জিআই এর উপর রয়েছে। আমি সবসময় বলব ম্যাথ এবং জিআই তোমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যাও যদি রেলওয়ে এনটিপিসিকে তোমরা ক্র্যাক করতে চাও। এখন ক্লাসে ফিরি। দেখো বলছে মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? স্নায়ু কোষ, পেশি কোষ, যকৃৎ কোষ নাকি কিডনি কোষ? আমরা এলিমিনেট করে দিচ্ছি কিডনি কোষকে, এটা আননেসেসারি। এইবার দেখো দীর্ঘতম কোষ কোনটা? মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ বা নার্ভ সেল বা নিউরন তোমরা বলতে পারো। সবথেকে দীর্ঘতম বলছে, লংগেস্ট বলছে। ডিটেলসে দেখো স্নায়ু কোষে কি নিউরন, আমি একটু আগে বললাম নিউরন বলা হয়। নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকরী একক। ঠিক আছে? ৩টে অংশ থাকে নিউরনের: অ্যাক্সন, ডেনড্রন এবং কোষদেহ। এই ৩টে অংশ নিয়ে কিন্তু নিউরন গঠিত। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। তাছাড়াও স্নায়ুর কিছু কাজ আছে। কি কি কাজ? উদ্দীপনায় অংশগ্রহণ করা, শরীরের মধ্যে যে বিপাকীয় কার্যকলাপ সেটা মসৃণভাবে পরিচালনা করা হচ্ছে স্নায়ুকোষের কাজ। তাছাড়া নিউরন কি করে? বিভিন্ন ইনপুটকে শনাক্তকরণ করে এবং প্রেরণ করে, মস্তিষ্কে প্রেরণ করার কাজ হচ্ছে নিউরনের। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন গুরুত্বপূর্ণ নদী পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয় না? তোমরা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয় না এই না বাচক শব্দতে বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে, কারণ এই নাটা পরীক্ষা হলে পড়তে তারা ভুলে যায় বা দেখতে ভুলে যায়, মিস্টেক হয়ে যায়। সেই কারণে ভালো করে কোশ্চেনটা একবার করে পড়বে যে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয় না। এখানে কাবেরী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এই 4টে অপশান রয়েছে। কৃষ্ণা, গোদাবরী, কাবেরী সবাই কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা থেকেই উৎপন্ন হয়, ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হচ্ছে। কিন্তু মহানদী একমাত্র নদী যা ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাট থেকে উৎপন্ন হচ্ছে। দেখো একটু ডিটেলস। মহানদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? ছত্তিশগড়ের সিয়াওয়ারা পাহাড়ি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। ছত্তিশগড়ের সিয়াওয়ারা পাহাড়ি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। সেটা কোথায়? সেটা পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকে, মানে ইস্টার্ন সাইড, মানে ইস্টার্ন ঘাটের মধ্যে অবস্থিত। মহানদী কি? পূর্ব ভারতের একটি নদী। মহানদীতে হীরাকুদ বাঁধ রয়েছে। ঠিক আছে? হীরাকুদ বাঁধ এদের জন্য কিন্তু মহানদীতে পরিচিত। এবং ছত্তিশগড় উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু এই মহানদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে? যদি বলে লংগেস্ট ড্যাম, তাহলে কিন্তু এই হীরাকুদ ড্যামের কথা বলবে, সেটা হচ্ছে মহানদীতে আছে। ঠিক আছে? মহানদী কিন্তু পূর্বঘাট বা ইস্টার্ন ঘাট থেকে তৈরি হয়েছে। এটা দেখো জিকের কোশ্চেন দিয়েছে।
এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়েছে। 2024 সালে COP29 শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করবে? 2024 সালে শীর্ষ সম্মেলন আয়োজন করবে 2024 সালে কিন্তু। এটি আজারবাইজান আয়োজন করবে, আজারবাইজান। ডিটেইলসে দেখো। 2000 এটা হচ্ছে COP 29। COP 30 তাহলে কোন দেশ আয়োজন করবে? COP 30 আয়োজন করবে হচ্ছে এই যে ব্রাজিল। ব্রাজিল আয়োজন করবে COP 30, মানে হচ্ছে COP 30। আর আজারবাইজান কিন্তু COP 29 এর কিন্তু আয়োজন করেছিল নভেম্বর মাসে হয়। এটা জলবায়ু সংক্রান্ত একটা বিষয়, যেখানে সমস্ত দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে পৃথিবীর গ্লোবাল টেম্পারেচার বা গ্লোবাল কিছু ইস্যু নিয়ে তারা আলোচনা করে। ঠিক আছে? আজারবাইজানে কিন্তু COP 29 2024 আয়োজিত হয়েছিল। আর 2025 যেটা আয়োজিত হবে 10ই নভেম্বর থেকে 21শে নভেম্বর, সেটা হবে ব্রাজিলে। মনে রাখবে, জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু এই সম্মেলনটা কিন্তু হয়। এবং এখানে লক্ষ্য রাখা হয়েছে সারা বিশ্বের যে গ্লোবাল টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখার একটা লক্ষ্য কিন্তু রাখা হয়েছে। চলে এসেছি, দেখো এই প্রশ্নগুলো তোমাদের রিজনিং এর মধ্যে পড়ছে, ভালো করে দেখতে হবে। আমরা কিন্তু এই সেটে কিছু রিজনিং, কিছু ম্যাথামেটিক্স, জিকে সমস্ত কিছুই প্র্যাকটিস করব। তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করবে এবং প্রয়োজনে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম থেকে নিয়ে নেবে। এখানে বলছে যে এই অপশানটা, মানে দেখে সিলেক্ট দ্য কারেক্ট ফিগার। এই যে ফিগারটা রয়েছে দেখো, এই যে এই লাইনটা, এইটা নিচে 4টে পিকচারের মধ্যে কোন পিকচারে এটা খাটছে বা কোন পিকচারে এটা রয়েছে সেটা বলতে পারবে। রোটেশন ইজ নট অ্যালাউড। যদি রোটেট করে দেখো সেটা হবে না, রোটেশন বলছে হবে না। দেখো তো এইখানে কি এটা হচ্ছে? এইটা দেখো বড় হয়ে যাচ্ছে, পিকচারটা দেখেছো? এইখানটা দেখো তো। ও হ্যাঁ, দেখেছো পুরোটাই বসছে। তাহলে এই পিকচারটা কিন্তু অপশান 2 তে কিন্তু পুরোভাবে খেটে যাচ্ছে, বা এটা হবে কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানের মূল পাঠে অনুচ্ছেদ ছিল। যখন ভারতের সংবিধান গ্রহণ হচ্ছিল তখন ভারতের সংবিধানে কতগুলো অনুচ্ছেদ ছিল? বর্তমানে 400টার ওপরে প্রায় অনুচ্ছেদ রয়েছে। যখন ভারতের সংবিধান গ্রহণ হচ্ছিল তখন অনুচ্ছেদ সংখ্যা ছিল 395টি। দেখো এবার কি পয়েন্ট আমরা কিছু মনে রাখবো, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্ট ইন কনস্টিটিউট অ্যাসেম্বলি। যে কনস্টিটিউট অ্যাসেম্বলি হয়েছিল, সংবিধানকে তারা গ্রহণ করেছিল। কবে গ্রহণ করার তারিখটা কিন্তু আসে 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়েছিল। কার দ্বারা? কনস্টিটিউট অ্যাসেম্বলি দ্বারা। চালু হয়েছে কবে? 26শে জানুয়ারি 1950। ঠিক আছে? যে সময় সংবিধান গ্রহণ করা হয়েছিল সেই সময় 395টি আর্টিকেল ছিল আর 8টা শিডিউল ছিল। 395টা আর্টিকেল এবং 8টা শিডিউল ছিল। বর্তমানে 448টা আর্টিকেল এবং 12টা শিডিউলস রয়েছে। মনে রাখবে কিন্তু এগুলো। এখন জিজ্ঞেস করতে পারে যে বর্তমানে হাউ মেনি শিডিউলস আর দেয়ার, তখন 12 শিডিউল। আর আগে যখন গ্রহণ করা হয়েছিল সেই সময় 8খানা শিডিউল ছিল। এবার বলছে ভারতের সংবিধান ইংলিশ ভাষাতে লেখা হয়েছে এবং যে লোকটা হাতের লেখায় কনস্টিটিউশনটা লিখেছিলেন সেই লোকটার নাম হচ্ছে প্রেম বিহারী নারিন রাইজা। খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আগেও এইবার পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে? প্রেম বিহারী নারিন রাইজা, তিনি কিন্তু নিজের হাতে কনস্টিটিউশনটা লিখেছিলেন, ভারতের সংবিধান পুরো লিখেছিলেন। আর BR আম্বেদকরকে আমরা তো ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেই থাকি। আরও কিছু অ্যাডিশনাল পয়েন্ট দেখব। এই যে আমাদের যে কনস্টিটিউট অ্যাসেম্বলি, তারা কিন্তু গ্রহণ করেছিল, করেছিল সংবিধানকে, এবং তারা যে তৈরি করেছে তাতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আর যেহেতু 26শে নভেম্বর সংবিধানকে কিন্তু গ্রহণ করা হয়েছিল, তাই জন্য 26শে নভেম্বরকে বলা হয় কনস্টিটিউশন ডে। আমাদের যে ভারতের জাতীয় পতাকা সে অ্যাডপ্ট করা হয়েছিল 22শে জুলাই 1947 সালে। আর পতাকার লেন্থ হচ্ছে 2:1। আর পতাকার যে অশোক স্তম্ভ আছে সেখানে 24খানা স্পোক বা 24টা হুইলের যে স্পোক সেটা কিন্তু আছে। তাহলে আমরা একটা কোশ্চেনের সাথে সাথে কতগুলো অ্যান্সার বা কতগুলো অ্যাডিশনাল পয়েন্ট বা ইনফরমেশন আমরা দেখে নিলাম। আমরা পরের প্রশ্নে যাব। এটা একটা অঙ্ক। একজন দোকানদার তার পণ্যের ক্রয় মূল্য চেয়ে 90% বেশি দামে চিহ্নিত করে, মানে প্রাইস 90% বেশি করে। ধরো জিনিসটার দাম হচ্ছে 100 টাকা।
90% বেশি দামে চিহ্নিত করে রাখে, মানে মার্ক করে রাখে 90% জিনিসটার উপরে ৳১৯০ তার মানে ও ফেলে রেখেছে, প্রিন্ট করে রেখেছে। বলছে চিহ্নিত মূল্যের উপর, মানে এই ৳১৯০ উপরে সে 40% ছাড় দিয়ে দেয়। 40% ছাড় দেয় তার মানে 60% তে বেচে। তাহলে এই ১৯০ এ যদি আমরা 60% করে দেই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ০, ০ যদি কেটে দাও, দেখো কত দাঁড়াচ্ছে? ১১৪। তাহলে কত পার্সেন্ট বেশি হচ্ছে? 14% বেশি হচ্ছে, কারণ জিনিসটার দাম তো ছিল ৳১০০। এখন ৳১১৪ বেচে। তার মানে 14% তার লাভ। ৳14 তার লাভ। ৳১০০ উপরে যেহেতু, তাই 14% বলছি। বুঝতে পারলে? কি তোমাদের পরীক্ষায় কিন্তু পেন পেপার ছাড়া এইসব অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক খুব তাড়াতাড়ি মুখে, মুখে যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে তত টাইম সেভ হবে। এটা নিয়ে বসে থাকবে না। বসে টাইম নষ্ট করার অঙ্ক কিন্তু রয়েছে, বা টাইম নষ্ট করার জিকে তারা এমনভাবে সেট করবে যাতে ওখানে টাইম নষ্ট হয়। সেইগুলোকে তোমরা চেষ্টা করবে স্কিপ করে যেতে, বাকি কোয়েশ্চেনগুলো যাতে তোমরা অ্যাটেম্প্ট করতে পারো টাইমের মধ্যে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেটের একটি রূপ নয়? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের রূপ নয়। চুনাপাথর, খড়ি নাকি মার্বেল নাকি দ্রুত চুন? এখানে অপশনগুলো দেখে তোমাদের বলতে হবে যে কোনটা ক্যালসিয়াম কার্বনেটের রূপ নয়। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। CaCO3। এই যে চুন, CaO ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেটের রূপ নয় কিন্তু। এই যে চুনকে আমরা কিন্তু আবার কুইক লাইমও বলি। বাংলা থেকে যেহেতু ইংরেজিতে অপশনগুলো ছিল, বাংলাতে করার জন্য এটা এরকম হয়ে গেছে। দ্রুত চুন হয়ে গেছে, ওর হিসাবটা হবে, ওটা হবে কুইক লাইম। তা ক্যালসিয়াম কার্বনেট কিন্তু CaCO3, এই কুইক লাইম কিন্তু না। কুইক লাইম হচ্ছে CaO ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে? এরা কোথায় ব্যবহৃত হয়? এরা হচ্ছে কাঁচ তৈরিতে ব্যবহৃত হতে পারে। ব্লিচিং পাউডারে তোমরা এই CaO কে বা ক্যালসিয়াম অক্সাইডকে দেখতে পারবে। চুনাপাথর কিন্তু পাওয়া যায় বিভিন্ন সামুদ্রিক জীবের খোলস থেকে, প্রবাল থেকে, শৈবাল থেকে ইত্যাদি থেকে কিন্তু এই চুনাপাথর তৈরি হয়, এবং সেইগুলো জমা করার পরে ওর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। ঠিক আছে? তাহলে কিন্তু এই যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 রূপ নয়, এখানে চুন হবে CaO। জাতির পিতা মহাত্মা গান্ধীর লেখা কোন বইয়ে গ্রামীণ অর্থনীতির স্বনির্ভরতা গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে? মহাত্মা গান্ধীর লেখা, এখানে যে ৪ টে অপশন রয়েছে দেখো, হরিজন, নবজীবন, হিন্দু স্বরাজ, এই সবকটাই কিন্তু মহাত্মা গান্ধীর লেখা। তা বলছো মহাত্মা গান্ধীর লেখা এমন একটা বই যেটা গ্রামীণ অর্থনীতি এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করছেন, সেটি কি? সেটি হচ্ছে এই হিন্দ স্বরাজ। মহাত্মা গান্ধী যখন লন্ডন থেকে সাউথ আফ্রিকা যাচ্ছিলেন, তখন কিন্তু ট্রেনে বসে তিনি এই হিন্দ স্বরাজ বইটা লেখেন নিজের হাতে। সেই জন্যে এই হিন্দ স্বরাজকেই বলা মানে ওই বইয়ে তিনি গ্রামীণ অর্থনীতি নিয়ে কিন্তু আলোচনা করেছেন। নিজের হাতে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় তিনি এই হিন্দ স্বরাজ বইটা লিখেছিলেন। আর এই পশ্চিমা সভ্যতা বা ওয়েস্টার্ন কালচার এবং তাদের শিক্ষা এবং এইসব কিন্তু মেনশন করা ছিল এই বইটার মধ্যে। কিভাবে ভারতীয়দের দাসত্বে পরিণত করা রয়েছে এবং সেখানকার রেলওয়ে ক্ষেত্রের যে ভূমিকা তার সমালোচনা করে তিনি এই বইটা লিখেছিলেন। পরবর্তীতে এই বইটা কিন্তু ব্রিটিশ সরকার রাষ্ট্রদ্রোহী হিসেবে নিষিদ্ধ করে দিয়েছিল। ঠিক আছে? ১৯১০ সালে বইটা নিষিদ্ধ করে দিয়েছিল। আর বইটা হিন্দ স্বরাজ, এটা তিনি নিজের মাতৃভাষা গুজরাটি ভাষায় লিখেছিলেন। ঠিক আছে? পরবর্তীতে বইটা অনুবাদ করেন এস.এস. কিল্ডোনান বলে একজন, ফরাসি ভাষাও তিনি সেই বইটাকে অনুবাদ করেন। সেটা হচ্ছে হিন্দ স্বরাজ, যেটা লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় ১৯০৯ সালে তিনি ওই গুজরাটি ভাষায় ট্রেনের মধ্যে বসেই এই বইটা লিখে ফেলেছেন। রাতের বেলায় পরিষ্কার আকাশের তারায় যে ঝিকমিক হয় সেটা কিসের জন্য হয়? তারার যে ঝিকিমিকি আমরা দেখতে পারি রাতের বেলায়, সেটি কোন অপশনের জন্য, তোমরা কিসের জন্য বলতে পারো? আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, নাকি মেরুকরণ, নাকি আলোর হস্তক্ষেপ বা ইন্টারফেরেন্স অফ লাইট? সঠিক উত্তর হবে আলোর প্রতিসরণ। ঠিক আছে? রিফ্লেকশন। রিফ্লেকশনের জন্য কিন্তু এই তারার যে ঝিকিমিকি বা টুইঙ্কেলস যেটা বলে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। রিফ্লেকশন, প্রতিফলন নয় কিন্তু। প্রতিসরণ হবে রিফ্র্যাকশন। ইংরেজিটা এইজন্য আমি এর সাথে রেখেছি প্রতিফলন।
প্রতিসরণ বা রিফ্র্যাকশন। প্রতিসরণটা কি বলছে? যে ঘটনার মাধ্যমে আলোকরশ্মি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা যখন স্বচ্ছ মাধ্যমে যাচ্ছে তখন আলোকরশ্মি কিছুটা বেঁকে যায়। এই বাঁকটাই হচ্ছে এই প্রতিসরণের ঘটনার জন্য হয়। এই যতবার এই বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যখন আলোকরশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে এই তারা বা নক্ষত্রের, সেটা এতবার প্রতিসরিত হচ্ছে সেই কারণে এই যে বাঁকের জন্যই কিন্তু আমরা এটাকে ঝিকিমিকি বা টুইঙ্কলস হিসেবে দেখতে পাই যে মিটমিট করছে তারাগুলো। এ ঠিক আছে? এখানে ব্যাখ্যা এবং কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি লিখে দিয়েছি। পিডিএফ এর সাথে তোমরা একবার করে রিডিং করে নেবে। এখানে আমি যেটা বললাম সেটাই রয়েছে। ঠিক আছে? এবার একটা অঙ্ক করব। বলছে যে দ্য সাম অফ +1 -1 +1 -1 +1 -1 টু ইভেন নাম্বার। জোড় সংখ্যায় বলছে। মানে এই সিরিজটা যদি জোড় সংখ্যা পর্যন্ত হয় তাহলে তাদের যোগফল কত হবে? দেখো তো +1 -1 এটা কত? দুটো এক জোড় সংখ্যায় কত হচ্ছে? 0 হচ্ছে, কারণ দুটো সাইন আলাদা। সেরকমই যখনই ইভেন নাম্বারে যখন যাবে মানে জোড় সংখ্যাতে যাবে একটা একটাকে ক্যানসেল আউট করে দেবে। দেখো +1 -1 +1 -1 প্রত্যেকটাই কিন্তু ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা যদি সিরিজটা থাকে তাহলে কিন্তু প্রত্যেককে ক্যানসেল করে দিয়ে 0 কিন্তু হয়ে যাবে। এই যে 0। আর যদি ইভেন না হলে অড বলতো তাহলে একটা -1 অবশিষ্ট থাকতো। তাহলে ওটা -1 হতো। বুঝলে? এইবার আমরা দেখব মিরর ইমেজ। খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যেসব রিজনিং তোমরা পড়ো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। এনটিপিসিতেও আসতে পারে। যেকোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে রিজনিংটা পার্ট থাকে সেখানে কিন্তু দিতে পারে মিরর ইমেজ করব। এখানে আয়না লাগিয়ে দেওয়া আছে। এই তোমাদের বলতে হবে এই ছবিটার মিরর ইমেজ কোনটা হবে। দেখো এখানে পয়েন্টগুলো দেখো সাদা কালার, সাদা কালার, সাদা কালার, সাদা কালার আছে। তাহলে মিরর ইমেজে এই সামনের দিকে সাদাগুলো থাকবে। দেখো এখানে একটা আছে, এখানেও একটা আছে। এইবার দুটো অপশনের মধ্যে তোমাদের দেখতে হবে এবার ওপরের যে বলগুলো রয়েছে সেই বলগুলোর কালার দেখো। সামনের দিকেরটা দেখো। আচ্ছা এইখানে দেখো প্রত্যেকটা বলের সাথে কিন্তু একটা করে দাগ রয়েছে। এই দাগটা একবার তোমরা দেখো, এইটার সাথে দেখো, এটার সাথে দেখো। এটার দাগটা দেখো অনেকটা ক্লোজ রয়েছে, যেটা হবে না। প্রত্যেকটা সেম রয়েছে। ৩ টের মধ্যে আছে তাহলে। ৩ টের মধ্যে আছে যেহেতু এটার সামনে সাদাটা দিয়ে শুরু হবে, যেহেতু এদিকে আয়নাটা রাখা হয়েছে, সাদাটা এইখানে আছে। তাহলে কিন্তু অপশন বি কিন্তু কারেক্ট হয়ে যাবে। দেখো এখানে সাদাগুলো সামনে দিয়ে শুরু হয়েছে এবং প্রত্যেকটার দাগ সেম আছে। এই যে ঠিক এর মতন। পরে বসা দেখো ২০১১ সালে আদমশুমারি অনুযায়ী চূড়ান্ত তথ্য নিয়ে ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার বা ইন্ডিয়াস লিটারেসি রেট কত? 85%, 80%, 64% নাকি 74%? এটা কিন্তু ২০১১ সালের সমীক্ষা অনুযায়ী। ২০১১ সালের সমীক্ষা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74%, 74.04%। 74.04% কিন্তু ভারতের সাক্ষরতার হার। আবার একটা অঙ্ক দেখব। A/3, B/4, C/7 এরা সমান। যখনই এরকম ভগ্নাংশগুলো সমান হয়ে থাকবে তখনই আমরা বলতে পারি যে এটার মানে হচ্ছে A = 3, B = 4 এবং C এটা হচ্ছে 7। তাহলে এটার মান কত হবে? দেখো তো A, B, C মানে 4 আর 3 7, 7 আর 7 14, 14 কে আবার C মানে 7 দিয়ে ডিভাইড করলে 2 হবে। খুবই সহজ। আর বোঝার কিছু অসুবিধা থাকলে তোমরা কিন্তু কমেন্টে প্রশ্ন করতে পারো। বিষ্ণু দেও সাই কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? বিষ্ণু দেও সাই, এটি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। বিষ্ণু দেসাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? বিষ্ণু দেসাই ৪ টে অপশন আছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় নাকি তেলেঙ্গানা? সঠিক উত্তর হবে সরি ছত্তিশগড়। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেসাই।
পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য নিচের কোনটি? ভারতের সংবিধানের অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য নিচের কোনটি? অযুক্তরাষ্ট্র বৈশিষ্ট্য বলতে আমরা বলবো যে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল, সেখানে বলছে অযুক্তরাষ্ট্র মানে নন ফেডারেল। ঠিক আছে, এখানে চারটে অপশন আছে: স্বাধীন বিচার বিভাগ, একক সংবিধান, লিখিত সংবিধান নাকি ক্ষমতার বিভাজন। এই যে স্বাধীন বিচার বিভাগকে কার্যকারী বিভাগ মানে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হয়েছে, এটা কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রীয় একটা বৈশিষ্ট্য। লিখিত সংবিধান, আমাদের সংবিধান একদম রিটেন কনস্টিটিউশন, সেটাও একটা বৈশিষ্ট্য। ক্ষমতার বিভাজন প্রত্যেকটা স্তরে, পঞ্চায়েত স্তর ও মিউনিসিপ্যালিটি, এইভাবে কিন্তু ক্ষমতার বিভাজন কিন্তু করা আছে, সবই কিন্তু বৈশিষ্ট্য। কিন্তু একক সংবিধান এইটা কিন্তু বৈশিষ্ট্য নয়, এখানে অবৈশিষ্ট্য বলতে বলছে, অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। তাহলে এখানে অপশন হবে একক সংবিধান। পরের প্রশ্ন দেখো, বলছে যে ইন দ্য গিভেন ফিগার দ্য সার্কেল রিপ্রেজেন্ট পাওয়ারফুল ম্যান। এই যে গোলটা দেখতে পাচ্ছ, এখানে বলছে পাওয়ারফুল ম্যান, অ্যান্ড দ্য স্কোয়ার রিপ্রেজেন্ট টল ম্যান। স্কোয়ার যেটা আছে সেটা টল, লম্বা লোককে বোঝাচ্ছে। আর যে ত্রিভুজ রয়েছে, এই ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট মিলিটারি অফিসার। বুঝলাম। বলছে হুইচ ফেইল্ড রেফার টু দ্য মিলিটারি অফিসার হু আর টল বাট নট পাওয়ারফুল। তাহলে বলছে কোন মিলিটারি অফিসার যারা লম্বা কিন্তু পাওয়ারফুল নয়। দেখো এখানে লম্বার যে স্কোয়ার, তার মানে এই যে 4, 2 এরা লম্বা এবং পাওয়ারফুল। আমার বলছে মিলিটারি অফিসার, ট্রায়াঙ্গেলটা মিলিটারি অফিসার বলছে, আর এই সার্কেলটা পাওয়ারফুল লোকদের বলছে। দেখো এই এই 4 কিন্তু এদের মধ্যে বাদ হয়ে গেছে। 4 কিন্তু পাওয়ারফুল নয়, আমাকে জানতে চেয়েছে পাওয়ারফুল নয় এবং লম্বা, অথচ স্কোয়ারের মধ্যে আছে লম্বা, তাহলে 4 হবে এখানকার অ্যান্সার। In which year Tendulkar Committee appointed by Government of the India to take a fresh look at the poverty line? Tendulkar Committee কবে অ্যাপয়েন্ট করা হয়েছিল? যে ভারতের পভার্টি লাইন মানে গরিবী যে সীমা আছে, সেই সীমারেখা নির্ধারণ করার জন্য টেন্ডুলকার কমিটি কবে হয়েছিল? চারটে অপশন আছে: 91, 93, 1979 নাকি 2005। তোমাদের সঠিক উত্তর হচ্ছে 2005। 2005 সালে এই টেন্ডুলকার কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, মানে দরিদ্রতার যে লাইন বা সীমা লাইন সেটা মাপার জন্যে। পটকা ফাটার ফলে বা বাজি ফাটার ফলে যে উজ্জ্বল লাল রং হয়, সেটি কিসের জন্য এই লাল রংটা বাজির মধ্যে দেখতে পাই? বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং উড কজ দ্য ব্রাইট রেড কালার ডিউ টু ব্রাস্টিং অফ এ ক্র্যাকার্স। ক্র্যাকার্স মানে ওই পটকা বা বাজি ফাটানোর সময় যে লাল রঙের উজ্জ্বল আলো হয়, সেটি কিসের জন্য হয়? সোডিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম নাকি স্টোনসিয়াম? হ্যাঁ, সঠিক উত্তর হবে তোমাদের স্টোনসিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়াম হচ্ছে সাদা, সাদা রঙের হয়। সালফার অনেকটা গোলাপি কালার বা হালকা ইয়েলো কালার হয়। ঠিক আছে, স্টোনসিয়াম এমন একটা জিনিস যেটা উজ্জ্বল লাল রঙের কালার হয়, এবং স্টোনসিয়ামকে কিন্তু এই বাজি বা বিভিন্ন পটকায় কিন্তু ব্যবহার করা হয়। নাগাল্যান্ডের আও উপজাতির একটি বিশেষ উৎসব রয়েছে, যা জমিতে বীজ বপনের পর পালিত হয়। জমিতে যখন বীজ বপন হয় তখন পালিত হয় নাগাল্যান্ডের আও উপজাতির সেই উৎসবটার নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা উৎসব। এই উৎসব থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে, একটা করে প্রশ্ন তো কমন আসেই। এখানে 4টে অপশন আছে: হর্নবিল উৎসব নাকি মোয়াৎসু উৎসব নাকি মিনকুট উৎসব নাকি আউলিং উৎসব। দেখো নাগাল্যান্ডের আও উপজাতির যে উৎসব সেটা হচ্ছে মোয়াৎসু উৎসব। সেটা হচ্ছে যখন জমিতে বীজ বপন হয়, সেই সময় কিন্তু এই উৎসবটা হয়। ঠিক আছে। হর্নবিল উৎসব সেটাও কিন্তু নাগাল্যান্ডে দেখা যায়। তোমরা আবার হর্নবিল করে এসো না। এর আগে কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আছে সেটা দেখো। নাগাল্যান্ডের আও জাতি উপজাতি লোকেরা কিন্তু এই মোয়াৎসু উৎসব করে কখন? যখন বীজ বপন হয় তখন। বীজ বপনের পর এই উৎসবটা পালিত হয়। ঠিক আছে, পুরুষ মহিলা সবাই আগুনের চারপাশে জড়ো হয়ে একটি ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। এই মোয়াৎসু উৎসব, বীজ বপন হয়ে গেছে তারপরে উৎসব। আমরা মিস্টেক পয়েন্ট হিসেবে কি ভুলভাল করতে পারি? এই যে আউলিয়াং, এটাও কিন্তু নাগাল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ফসল উৎসব, ফসল তোলার পর হয়, আর এটা ফসল দানা বনার পরে হয়। বুঝলে? মূলত নাগাল্যান্ডের কোনিয়াক উপজাতির লোকেরা কিন্তু এই উৎসবটা পালন করে, এই যে আউলিয়াং যেটার কথা বলছি। আর আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে
প্রশ্নটা দেখো, এই যে উপজাতি লোকেরা পালন করে। ঠিক আছে? এটা কোনিয়াক উপজাতির লোকেরা পালন করে, সেটা হচ্ছে আঙুলিমানা। ঠিক আছে? এখানে দেখো নাগাল্যান্ডের কয়েকটা ফেস্টিভ্যাল আমরা দেখব। হর্নবিল ফেস্টিভ্যাল, মোয়াৎসু ফেস্টিভ্যাল, ঠিক আছে? রিন আংকি ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশের দেখো লোসার, ডিরি ফেস্টিভ্যাল, ঠিক আছে? রেস ফেস্টিভ্যাল। মিজোরামে দেখো আ মিজোরামের হচ্ছে চাপচার কাঠ, মিম কাঠ, পাওয়াল কাঠ প্রভৃতি কিন্তু ফেস্টিভ্যাল আমরা দেখি। আসামের বিহু, মাজুলি ফেস্টিভ্যাল, আসাম টি ফেস্টিভ্যাল, অম্বুবাচী এইসবগুলো আমরা দেখি। ফেস্টিভ্যালগুলো কিন্তু তোমরা দেখে যাবে, বিভিন্ন পরীক্ষায় আসে। পরের প্রশ্ন দেখো, মানুষের ক্ষেত্রে স্টার্চের মতো কার্বোহাইড্রেট হজম নিম্নলিখিত কোন অংশে শুরু হয়? কার্বোহাইড্রেট হজম শুরু হয় কোন অংশে? মলদ্বার নাকি ক্ষুদ্র অন্ত নাকি অন্ননালী নাকি বাকল? এখানে ইংরেজি টার্মগুলো দিলে তোমাদের সুবিধা হতো। আমি এখানে বলে দিচ্ছি, বাকল গহ্বর এইটাই হচ্ছে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের হজম শুরু হয়। আমরা একটু দেখে নিই এখানে। মানুষের পরিপাক তন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে খাদ্যনালী আর একটা হচ্ছে সংশ্লিষ্ট গ্রন্থি। ঠিক আছে? এই যে মুখগহ্বরে খাদ্যের কিন্তু পরিপাক শুরু হয়ে যায়। মুখগহ্বরে একটি দাঁতগুলো কি করে, পেশিবহুল একটা জিহ্বা থাকে, যেটা খাবারকে আরো অংশগুলোকে ছোট, ছোট কণায় পরিণত করে। এই যে কার্বোহাইড্রেট, সেটা কিন্তু একদম মুখগহ্বরেই থেকে শুরু হয়ে যায়। ঠিক আছে? মুখগহ্বর থেকেই শুরু হয়ে যায় এবং খাদ্যনালী এবং পাকস্থলীতে পৌঁছায় এবং খাদ্যনালীতে কিন্তু হজম হয় না। ঠিক আছে? চর্বির হজম পাকস্থলীতে শুরু হয়। লাইপেজের হজম জন্য একটা এনজাইম থাকে, সেটা আসে। প্রোটিন হজমকারী পাকস্থলীতে ডিওডানেম হয় আর পেপসিন প্রোটিনের হজম করতে সাহায্য করে। চর্বির হজম বা ফ্যাট সেটা পাকস্থলীতে শুরু হয়। ঠিক আছে? লাইপেজের হজম সেটা হচ্ছে এনজাইম আসে। লাইপেজ একটা এনজাইম যেটা এই চর্বির হজমকে সাহায্য করে। আর প্রোটিন কিন্তু পাকস্থলীর ডিওনামে শুরু হয়। আর পেপসিন এই প্রোটিনকে ভঙ্গনকারী একটি উৎসেচক বা এনজাইম। ইন দ্য আফটার ইন দ্য আফটারনুন অফ টাইম অ্যান অটোবায়োগ্রাফি কে লিখেছেন? ইন দ্য আফটারনুন অফ টাইম অ্যান অটোবায়োগ্রাফি এই বইটা কে লিখেছেন? হরিবংশ রায় বচ্চন নাকি রাস্কিন বন্ড নাকি আর কে লক্ষ্মণ নাকি আর কে নারায়ণ? সঠিক উত্তর হচ্ছে হরিবংশ রায় বচ্চন। ছবিটা দেখো। এই যে অ্যান অটোবায়োগ্রাফি হরিবংশ রায় বচ্চন, ইন দ্য আফটারনুন অফ টাইম ইন দ্য আফটারনুন অফ টাইম এই বইটা কিন্তু লেখা। আমরা আরো যে অপশনগুলো দেখলাম সেইগুলো সম্পর্কে দেখব। রাস্কিন বন্ডের আত্মজীবনী হচ্ছে লোন ফক্স ড্যান্সিং, মাই বায়োগ্রাফি। এই বছর আন্ডা বা গালাট্টা বেঙ্গালুরু উৎসবে নন ফিকশন বিভাগে এই বইটি পুরস্কার পেয়েছেন। রাস্কিন বন্ডের যে আত্মজীবনী লোন ফক্স ড্যান্সিং এটা কিন্তু পুরস্কার পেয়েছে। রাশিপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ একজন ছিলেন ভারতীয় কার্টুনিস্ট। এই যে কৃষ্ণস্বামী লক্ষ্মণ মানে হচ্ছে আর কে লক্ষ্মণ, যার পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ। তিনি ছিলেন একজন কার্টুনিস্ট, চিত্রকর এবং হচ্ছে রসিক। ঠিক আছে? আর কে লক্ষ্মণের লেখা বইটা হচ্ছে হোটেল রিজার্ভা, দ্য মেসেঞ্জার এবং টানেল অফ টাইম প্রভৃতি। আর কে নারায়ণের লেখা তার শেষ বই হচ্ছে গ্র্যান্ড মাস্টার টেল প্রকাশ পেয়েছে। ঠিক আছে? গ্র্যান্ড মাস্টার টেল। এবার একটা আমরা জিআই দেখব। এখানে বলছে কোন ফিগারটা হবে। তীর চিহ্নটা দেখো এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে নিশ্চয়ই তীর চিহ্নটা এইদিকে হবে। এখানে এটা ভুল হলো না, এইটাও ভুল। তীর চিহ্ন এইদিকে, তার মানে এইদিকে কোথাও একটা হবে। এখানে একটা আছে, এখানে একটা আছে। এইবার আমরা ছবিটা দেখব। কালারটা দেখো, এই কালারটা প্রথমে ছিল, এদিকে গেল, আবার এদিকে গেল, ঘুরছে দেখো কি হবে। এইটা ছিল এইদিকে, তার মানে এইদিকে ঘুরলো, তারপর এদিকে ঘুরলো, তারপর নিচের দিকে ঘুরবে। এবার অপশন অনুযায়ী যদি নিচের দিকে ঘুরে তাহলে এইটা হবে কারেক্ট। এইটা হচ্ছে তোমাদের কারেক্ট হবে। ঠিক আছে? ছবির কালারটা দেখে নাও। এই কালারটা উপরের দিকে গেল, তারপরে নিচের দিকে আসলো, তারপরে হ্যাঁ এইদিকে আসবে। ঠিক ঠিক আছে, এইদিকে থাকতে পারে না। হ্যাঁ, এইটা হবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, একজন লোক এ বিন্দুতে দাঁড়িয়ে আছে এবং সে তার উত্তর দিকে হাঁটতে শুরু করে। আচ্ছা, এইটা এ পয়েন্ট মানলাম। এখান থেকে দাঁড়িয়ে আছে এবং উত্তর দিকে হাঁটা শুরু করলো এবং ৫ মিটার হেঁটে তিনি বাম দিকে মোড় নেয়। আচ্ছা, বাঁ দিকে ঘুরে গেল এবং ৬ মিটার হেঁটে বাঁদিকে ঘুরে গিয়ে ৬ মিটার হেঁটে আবার ডান দিকে মোড় নেয়। ডান দিকে মোড় নিল। ডান দিকে গিয়ে আবার ৪ মিটার হেঁটে বাঁ দিকে মোড় নেয়।
এবং 4 মিটার হেঁটে আর বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, আমি কত মিটার হেঁটেছে সেগুলো লিখিনি। এবার বলছে এ বিন্দু সাপেক্ষে আর বিন্দু কোন দিকে? এই এ বিন্দু আর আর বিন্দু কোন দিকে? আচ্ছা, এবারে যদি আমরা এটা আঁকি, দেখো কোন দিকে? এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। দেখো তো কোন দিকে হচ্ছে? নর্থ ওয়েস্টের দিকে হচ্ছে, মানে উত্তর পশ্চিমের দিকে হচ্ছে। দেখো, অসুবিধা থাকলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। উত্তর পশ্চিম হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে দেখো, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, এখানে বানানটা ভুল আছে, প্রথম হার হয়ে গেছে। পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট এই তিনটে কোন শহরের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ গ্রহণ করেছিলেন? পাল, প্রতিহার, রাষ্ট্রকূট কিন্তু এই পূর্ব ভারতের আমাদের এখানে কনৌজকে নিয়ে কিন্তু তাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম কিন্তু হয়েছিল। ইতিহাসের, প্রাচীন ভারত ইতিহাসে তোমরা পড়তে পারবে, এই যে ষোড়শ মহাজন পথ, সেই সময়ে এই পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এরা কিন্তু ওই কনৌজকে নিয়ে কিন্তু তাদের মধ্যে, কনৌজ দখলকে নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ত্রিশক্তি সংগ্রাম কিন্তু হয়েছিল। সঠিক উত্তর হবে কনৌজ। 2024-25 সালে কেন্দ্রীয় বাজেট অনুসারে কর প্রাপ্তির সম্ভাবনা পরিমাণ কত? মানে 2024-25-এ কর, যে ইনকাম ট্যাক্স আয় করবে সরকার, সেই কর কত টাকা বা কত অ্যামাউন্ট? 4টে অপশন আছে, 26 লক্ষ কোটি টাকা, 27 লক্ষ কোটি টাকা, নাকি 28, নাকি 29। সঠিক উত্তর কিন্তু 26.2 লক্ষ কোটি টাকা কিন্তু সরকার 2024-25-এ অর্থবর্ষে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, বলছে যে এ কম্পিটিটিভ এক্সাম হ্যাজ 20 কোশ্চেন। একটা কম্পিটিটিভ পরীক্ষায় 20টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের 4 অপশন, 4টে করে অপশন আছে। দ্য নাম্বার অফ ওয়ে ইন হুইচ এ স্টুডেন্ট ক্যান অ্যাটেম্পট অল কোশ্চেন ইফ হি হ্যাজ এ অপশন টু লিভ দ্য কোশ্চেন অলসো। তার মানে একটা ছাত্র যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, 20টা প্রশ্ন আছে, তার কাছে কি উপায়ে সে অ্যাটেম্প করতে পারে? তার কাছে 4টে অপশন আছে এবং তার কাছে আরেকটা পথ আছে, সে যদি অ্যাটেম্প না করে ছেড়েও আসতে পারে, এবং টোটাল তার কাছে 5টা পথ আছে। 4টে অপশন আছে, 4টে অপশন তো থাকছেই, আর আরেকটা আছে সে স্কিপ করে দেওয়ার অপশন, মানে সে অ্যাটেম্প নাও করতে পারে। তাহলে 5টা উপায় আছে, আর 20টা কোশ্চেন আছে। তাহলে দেখো, এই যে 5-এর পাওয়ারে 20 বা 5 টু দি পাওয়ার 20 হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। 5-এর পাওয়ারে 20 এইভাবে কিন্তু সে অ্যাটেম্প করতে পারে। কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য পুরোপুরি ধ্বংসমুক্ত হয়ে যায়? কোন যুদ্ধের পরে? রায়চুরের যুদ্ধ, নাকি হলদিঘাটির যুদ্ধ, নাকি তালিকটার যুদ্ধ, নাকি আর্কটেকের যুদ্ধ? বিজয়নগর সাম্রাজ্য পুরোপুরি ধ্বংসাবশেষ বা পুরোপুরি ধ্বংস হয়ে যায় কিন্তু এই তালিকটার যুদ্ধ। তালিকটার যুদ্ধ আমরা একটু পয়েন্ট দেখব, তালিকটার যুদ্ধ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাই এটা পয়েন্ট পড়ে রাখবো যে 26শে জানুয়ারি 1565-তে কিন্তু তালিকটার যুদ্ধ হয়েছে। ঠিক আছে? বিজয়নগর সাম্রাজ্য এবং যে দক্ষিণাত্যের যে সুলতান তাদের মধ্যে হয়, এবং বিজয়নগর পুরোপুরি ডিফিট হয় এবং বিজয়নগর সাম্রাজ্য পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় 26শে জানুয়ারি 1565। ঠিক আছে? বিজয়নগর সম্পর্কে আরও কিছু যদি জানতে চাই, সেটা দেখো 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য স্থাপিত হয়েছিল। কারা স্থাপন করেছিল? হরিহর আর বুক্কা নামে দুজন সঙ্গ বংশের কিন্তু স্থাপন হয়েছিল। ঠিক আছে? 4টে বংশ এই বিজয়নগর সাম্রাজ্যকে রাজত্ব করেছে, তার মধ্যে 4টে সঙ্গ, সলুব, তুলুব আর আরবিডু। এই আরবিডু বংশের রাজা কিন্তু কৃষ্ণদেব রায়, মনে রাখবে। এখানে শ্রীরঙ্গা তৃতীয় ছিল বিজয়নগর সাম্রাজ্যের একদম শেষ এম্পায়ার। আর সালুব বংশের ছিল হচ্ছে নরসিংহরাজ। তুলুব বংশের প্রতিষ্ঠাতা ছিল নারসা নায়াকা, আর কৃষ্ণদেব রায় ছিল তুলুবা বংশের। ঠিক আছে? তুলুবা বংশের থেকে অংশগ্রহণ করছে, মানে তুলুবা বংশে বিলং করতেন কৃষ্ণদেব রায়। আমরা তালিকটার যুদ্ধ 1565 সম্পর্কে অনেক কিছু পয়েন্ট জেনে রাখলাম। পরের প্রশ্ন দেখো, 2024 সালে ভারতের র্যাঙ্ক কত? জলবায়ু পরিবর্তনের যে র্যাঙ্ক হয় 2024 সালে ভারতের স্থান কত? ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নাকি নবম? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কিন্তু সপ্তম। ভারত 7th পজিশন কিন্তু পেয়েছে ক্লাইমেট চেঞ্জ পরিবর্তনের সূচক অনুযায়ী। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গরিবি হাটাও স্লোগান দেওয়া হয়েছিল?
গরিবি হাটাও স্লোগান ইন্দিরা গান্ধী দেয়, তা সেটা হচ্ছে কোন মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা, হুইচ 5 ইয়ার প্ল্যান? গরিবি হাটাও স্লোগান কিন্তু দেওয়া হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে? বলো, চতুর্থ নাকি তৃতীয় নাকি ষষ্ঠ নাকি পঞ্চম? ইন্দিরা গান্ধী যখন এই গরিবি হাটাও স্লোগান দিচ্ছে সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5th 5 ইয়ার প্ল্যান। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আমজাদ আলী খান 1945 সালে জন্মগ্রহণ করেন কোথায়? ফেমাস মিউজিশিয়ান আমজাদ আলী খান ওয়াজ বর্ন 1945 কোথায় কোথায়? গোয়ালিয়র নাকি লখনৌ নাকি ঝাঁসি নাকি আগ্রায়? তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে গোয়ালিয়রে, ঠিক আছে, 1945 সালে। আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম জানবো যারা বিভিন্ন মিউজিশিয়ান বা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। মৃদঙ্গম, মৃদঙ্গম বাজায় হচ্ছে পালকাত মণি লায়ের, টি আর কৃষ্ণমূর্তি, গুরু ভায়ুর দেশাস্বামী। দেখবে তোমরা পিডিএফটা দিয়ে দেবো। আর এখানে সেতার, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কালার করা হয়নি। সেতার বাজায় রবিশঙ্কর, মুস্তাক আলী খান, বিলায়েত খান, ঠিক আছে, উমাশঙ্কর মিশ্র প্রভৃতিটা কিন্তু সেতার বাজায়। আর শরৎ বাজায় আমজাদ আলী খান, আলী আকবর খান, রাজীব তারানাথ, এনারা শরৎ বাজায়। বেহালা বাজায় ভিজি ভক, টি এন কৃষ্ণন, ঠিক আছে। সন্তুর বাজায় শিবকুমার শর্মা, তরুণ ভট্টাচার্য, ভজন সুপারি। বাঁশি বাজায় হরিপ্রসাদ চৌরসিয়া, টি আর মহালিঙ্গম, পান্নালাল ঘোষ। বাঁশির সাথে পিয়ানোর সাথে যুক্ত হচ্ছে সুরজিৎ চ্যাটার্জি। ম্যান্ডোলিনের সাথে যুক্ত হচ্ছে ইউ শ্রীনিবাস, এস বালামুরালী কৃষ্ণ। সেহনাইয়ের সাথে জড়িত হচ্ছে বিসমিল্লা খান, বাগেশ্বর গামার বা বড়ে গুলাম আলী। তোমরা পিডিএফটা দেবো, পিডিএফটা দেখে নেবে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ফ্রি পিডিএফটা ডাউনলোড করে পড়ে নেবে একবার করে। আবার একটা রিজনিং এর কোশ্চেন বলছে, রেফার টু দ্য ফলোইং লেটার অ্যান্ড সিম্বল সিরিজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে বাঁদিকে দেখো বলছে একটা সিরিজ দেওয়া হয়েছে ডান দিক পর্যন্ত, বলছে ইফ অল দ্য সিম্বলস আর ড্রপ, এখানে যে যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলো যদি ড্রপ হয়ে যায়, হুইচ অফ দ্য ফলোইং উইল বি থার্ড ফ্রম দ্য লেফট? এই যে লেফট থেকে থার্ড কোনটা হবে যদি সিম্বল না থাকে? সরি, দেখো এইখানে সিম্বল যদি ড্রপ হয়ে যায় এটা থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, এগুলো সিম্বল, এগুলোও থাকবে না। তাহলে থার্ড কোনটা হবে? একটা, দুটো, তিনটে, এইচ, তার মানে এইচ হয়ে যাবে থার্ড অপশন, দেখো এইচ, বুঝলে? জল জীবন মিশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা, যে জল জীবন মিশন এই যে প্রকল্প, এটা শেষ করার যে লক্ষ্যমাত্রা সেটা কত সালে, কত সাল থেকে কত সালের মধ্যে জল জীবন মিশন শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল? সঠিক উত্তর হবে 2019 থেকে 2024 সাল, মানে 2024 সালে কিন্তু জল জীবন মিশন শেষ করার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবারে কেন্দ্রীয় সরকার জানে তাদের মিশনের লক্ষ্যমাত্রা পূর্ণ হলো কি হলো না। আবার একটা রিজনিং দেখবো, 3:81, এখানে বলছে 4 কত হবে? বলছে 3 যেভাবে রিলেটেড 81 এর সাথে 4 সেইভাবে কার সাথে রিলেটেড হবে? দেখো 3-এর যদি স্কোয়ার করি কত হয়? 9, 9 স্কোয়ার করলে আমার 81 আছে, মানে 3-এর পাওয়ারে 4, 3-এর পাওয়ারে 4 যদি করা হয় তাহলে আমার কিন্তু 81 আসে, মিলছে। ঠিক সিমিলারলি যদি আমরা 4-এর পাওয়ারে 4 করি, 4-এর পাওয়ারে স্কোয়ার করলে 16 আর 16 মানে 256, অপশানে আছে কিনা দেখো তো, 256, এই যে, হ্যাঁ আছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার, বুঝলে? সুলতানি আমলে দুটি মৌলিক রূপার মুদ্রা, একটা টঙ্কা একটা জিতল, কে প্রবর্তন করেছিল? সুলতানি আমলে টঙ্কা এবং জিতল এই দুই ধরনের মুদ্রা প্রবর্তন করেছিলেন কে? আলাউদ্দিন খলজি নাকি ইলতুৎমিশ নাকি ইব্রাহিম লোদি নাকি কুতুবউদ্দিন আইবক? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। ইনি কিন্তু টঙ্কা এবং জিতাল দুটো রূপার মুদ্রা প্রতিষ্ঠিত মানে প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। 2023 সালে শান্তি এবং নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য যৌথভাবে ইন্দিরা গান্ধী পুরস্কার দেওয়া হয়েছে কাকে? 4টে অপশান, ড্যানিয়েল বেরেনসাম, আলী আবু আওয়াদ নাকি প্রথম, আর নাকি বলছে এ এবং বি দুজনকে। দেখো 2023 সালে শান্তি এবং নিরস্ত্রীকরণ মানে হচ্ছে পিস পাওয়া পুরস্কার ইন্দিরা গান্ধী
পুরস্কার দেওয়া হয়েছে পিস এবং নিরস্ত্রীকরণের জন্য কাকে দেওয়া হয়েছে? এখানে কিন্তু একজন উইনার নয়, দুজন উইনার। দুজনকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। শান্তি পুরস্কার, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার। সেটি হলো ড্যানিয়েল বোরেনবইম এবং আলী আবুদ আওয়াদ। এই দুজনকেই কিন্তু দেওয়া হয়েছে। আলী আবু আওয়াদ এবং ড্যানিয়েল বোরেনবইম। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাসের 40টা কোশ্চেন। 40টা কোশ্চেনের মধ্যে কিছু জিকে, কিছু ম্যাথ এবং জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই রিলেটেড কোশ্চেন। রেলওয়ে এনটিপিসিতে কিন্তু ম্যাথ 30, জিআই 30, টোটাল 60 এবং জেনারেল ইন্টেলিজেন্স মানে সরি যে জিকে পার্টটা থাকছে সেই জিকে পার্টে কিন্তু 40 নম্বর কোশ্চেন থাকছে। তোমরা কিন্তু ম্যাথ এবং রিজনিং এর উপর বেশি জোর দেবে এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু কারেন্ট ইভেন্ট এবং কিছু স্ট্র্যাটেজিকে দেখে যাবে। বিভিন্ন রাজ্যের কালচার দেখে যাবে, অনুষ্ঠান কোথায় হচ্ছে, কোন ব্যক্তি কিসের সাথে যুক্ত, এইসবগুলো দেখে যাবে। কোশ্চেন কেমন লাগলো? পরীক্ষা মানে এই সেটটার উপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই।